আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে ফেসবুক আর ইউটিউবে একটা বিষয় আমি দেখতেছি বেশি করে ভাইরাল হইছে। বিষয়টা হচ্ছে অনেকে বলতেছে যে মা বেশি চালাক সেই মার মেয়ের সংসার নাকি তত তাড়াতাড়ি তালাক। তো এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো। অনেকে বলছে আমিও বলবো। আমার ইচ্ছা করলো বলতে। আচ্ছা, মায়েরা কেন মেয়ের সংসারে কথা বললে তালাক হবে একটু বলতে পারেন? আমার কলিজার বোনেরা, এই যে ছেলের মারা কি তাদের সংসারে কথা বলে না? একটা মেয়ে বিয়ে করে যেই শ্বশুরবাড়িতে যায়, শাশুড়ির কথাই তো মেয়েটাকে উঠতে হয়, বসতে হয়। এমনকি বাহিরে গেলেও শাশুড়ির থেকে অনুমতি নিতে হয়। রান্নাবান্না করতে গেলেও শাশুড়ির থেকে অনুমতি নিতে হয়। এমনকি নিজের বাপের বাড়ি যেখানে তার মায়ে বড় করছে, লালন পালন করছে, সেই মার কাছে যাইতে গেলেও শাশুড়ি থেকে অনুমতি নিতে হয় যে যাব কিনা। শাশুড়ি অনুমতি দিলে তারপরে যেতে পারে, তা না হলে যেতে পারে না। যারা শ্বশুর শাশুড়ির সাথে এক সংসারে আছে তাদের কথা বলি। যারা বাসা বাড়িতে আছে তাদের কথাটা ভিন্ন। আর বাসা বাড়িতে থেকেও কি শাশুড়িরা নাক গলায় না? ছেলের মায়েরা কি নাক গলায় না? ছেলের মা তো দূরের কথা, ছেলের এই মামার বাড়ি, ছেলের নানা নানি মামা বোনেরা ভাইয়েরা সবাই তো নাক গলায়। তাহলে একটা ছেলের পরিবার সবাই নাক গলাতে পারবে, শুধুমাত্র মায়েরা মানে মেয়ের পক্ষের কেউ নাক গলালে সমস্যা। আবার মেয়ের মা নাক গলালে বেশি সমস্যা। নাক গলানো বলতে কি? বা যে এখানে চালাকের কি আছে? একটা মেয়েকে তার মা কত কষ্ট করে মানুষ করছে, যত্ন করে মানুষ করছে। এ সে কি তার মেয়ের সুখ দুঃখে কোনো কথা বলতে পারবে না? তাহলে মারা চালাক হয়ে যাবে। আর কোনো মা, কোনো মেয়ের মা চায় যে তার মেয়েকে ডিভোর্স হয়ে যাক, তার মেয়ে স্বামীর সংসার চলে আসুক। প্রত্যেকটা মা, মেয়ের মারা চায় যে সর্বোচ্চ দিয়ে, এমনকি নিজের যদি জমি-জমা থাকে, বাড়িঘর থাকে, পুরনো একটা কলসিও যদি থাকে, সেই কলসিটাও বিক্রি করে মেয়ের সংসারটা পূরণ করে মেয়েটাকে সেই সংসারে টিকায় রাখতে চায়। আর যার একদম নাই, সে তো আল্লাহর দরবারে হাত তুলে বসে থাকে যে, "আল্লাহ আমার কিছু নাই। আমি কি দিব? আমার মেয়েটাকে তুমি সুখে রাখিও, ভালো রাখিও।" যারা দেয় তারাও দোয়া করে, যারা দেয় না তারাও দোয়া করে। কিন্তু ছেলের মারা ছেলে বিয়ে করালে কি দেয়? কি লাগে? সে তো বলে আমার ছেলে ইনকাম করে, ছেলে দিবে। আর সে ছেলেও যদি দেয় সেখানে কি মায়ের শান্তি আছে? যদি শুনে যে ওই জিনিসটা তার ছেলে দিছে, সেখানে কুটনামির আর অভাব নাই। এমন কুটনামি করবে যে সংসার মানে কিছু, কিছু শাশুড়িরা আছে যে ডিভোর্স পর্যন্ত নিয়ে যাবে। অনেক ছেলেরা আছে বোনের কথায়, ভাইয়ের কথায়, মায়ের কথায়, এমনকি মামা বাড়ির কথায় পর্যন্ত বউকে ডিভোর্স দিছে, মারধর করছে, অত্যাচার করছে। এরকম হাজার, হাজার আছে। তাহলে ছেলের মার ক্ষেত্রে সবকিছু হচ্ছে কি যেন বলে এটাকে? আ একদম কি এটাকে কি বলবো আমি? এটার উপরে সবকিছু ফরজ। আর মেয়ের মার উপরে কোনো কিছু ফরজ নাই। মেয়ের মা মেয়ের সংসারে কথা বলতে পারবে না। আচ্ছা, একটা ছেলেকে মানুষ করতে তার মায়ের কষ্ট হইছে না? মেয়েকে মানুষ মানুষ করতে কষ্ট হয় নাই? একটা মেয়েকে মানুষ করতে কষ্ট আরো বেশি হয় ছেলের থেকে, এটা জানেন? যাদের ছেলে মেয়ে আছে তারা এই তফাৎটা বুঝবেন। একটা ছেলেকে একটা শার্ট, একটা প্যান্ট, একটা জুতা দিলে তারা খুশি হয়ে যায়। কিন্তু একটা মেয়েকে খুশি করতে তাকে কত টাকা মা-বাবার খরচা করতে হয়। মেয়েদের এটা লাগবে, মেয়েদের ওটা লাগবে। মার্কেটে গেলে, দোকানে গেলে দেখবেন যে মেয়েদের জিনিসের অভাব নাই। মেয়েদের ভালো মন্দ যেভাবে মা-বাবারা কেয়ার করে সেটা কি ছেলের পক্ষে করে? একটা মেয়েকে মা-বাবা বাইরে ছাড়তেও ১০ বার চিন্তা করে যে আমার মেয়েটা একা, একা কিভাবে যাবে। কিন্তু ছেলেটাকে ছেড়ে দেয়। কারণ সে ছেলে, সে বাহিরে চলতে শিখতে হবে। তার অভ্যাস আছে। অভ্যাস হইতে হবে। তো হিসাব করে দেখা যায় যে মেয়ের মেয়ের মারা বেশি কষ্ট করে বাচ্চাদের পিছনে ছেলের মাদের থেকে। কিন্তু যখন একটা ছেলে একটা মেয়ের বিয়ে হয়, তখন মেয়ের মা পর হয়ে যায়। মেয়ের মার কোনো দামই থাকে না। সব দাম হয়ে যায় ছেলের মার। মেয়ের মা যে এত কষ্ট করে মেয়েটাকে লালন পালন করলে সেটার কোনো মূল্য নাই। কি? মানে বিয়ে দিছে মানে মেয়ের মার এই পৃথিবী থেকে সব দাম শেষ হয়ে গেছে। মেয়ের মার আর কোনো ইয়া নাই যে সে তার মেয়েটাকে মানুষ করছে, ভালোবাসা দিছে, লালন পালন করছে। মেয়ে এবং ছেলে দুজনের তো সমান অধিকার। ছেলের মা যদি খবরদারি করতে পারে, তাহলে মেয়ের মা খবরদারি করতে পারবেই না কেন? মেয়ের মার কথায় ডিভোর্স হয়ে গেলে সমস্যা। আর এই যে হাজার, হাজার পরিবারের ছেলের মারা যে ধ্বংস করে দিচ্ছে,
ডিভোর্স হয়ে যাচ্ছে। বড়, বড় ছেলেমেয়ে সহকারেও দেখতেছি যে এই ছেলের পক্ষ থেকে উসলানি দেওয়া, কথাবার্তা, ঝগড়া গ্যাঞ্জাম বিভিন্ন রকম কুট-কাচারির কারণে এই যে ধ্বংস হয়ে যায়। কত শাশুড়িরা বউকে মারে, কত অত্যাচার হয়, কত নারী নির্যাতন মামলা হয়, কত কিছু হয়। তো এইগুলা কেন হয়? মানে সবকিছু হচ্ছে ছেলের মার জন্য একদম পারফেক্ট। ছেলে ছেলের মাকে ইনকাম করে খাওয়াবে, বোনকে ইনকাম করে খাওয়াবে কারণ সে ইনকাম করে। আর মেয়ের মাকে দিলে দোষ, মেয়ের মাকে দেখলে দোষ। আচ্ছা মেয়েটা কি কোনো কষ্ট করে না? ছেলেটা বাহিরে পরিশ্রম করে, সে টাকা নিজের হাতে ইনকাম করে। সেজন্য সব প্রাধান্য তার, সব মূল্য তার। আর একটা মেয়ে মানে একটা বউ যে তার সংসারে সকাল থেকে রাত পর্যন্ত কত পরিশ্রম করে সেটার কি কোনো মূল্য নাই? আচ্ছা একটা মেয়ে যদি এই সংসারে এত কষ্ট না করে একটা চাকরি করত, তাহলে সে নিশ্চয়ই ভালো একটা চাকরি করতে পারত। সেই চাকরির টাকা দিয়ে কিন্তু সেই মেয়েটা তার মা-বাবাকে দেখতে পারত। পারতো কিনা আপনারা বলিয়েন। তাহলে মেয়েটার কোনো দাম নাই। মানে সংসারে আপনি যতই কাজ করেন আপনার কোনো মূল্য নাই। শুধুমাত্র ছেলেরা বাহিরে কাজ করে টাকা ইনকাম করে সেটাতে অনেক দাম আছে। আর মেয়েরা যে এই যে গাধার মতো পরিশ্রম করা, বিছানা পরিষ্কার করা, ঘর ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা, রান্না-বান্না করা, ছেলে সন্তান মানুষ করা, কাপড় ধোয়া, এই যে বাজার করা এগুলোর কোনো দাম নাই, কোনো দাম নাই। আবার এই যে ননদেরা যে শাশুড়িরা যেই ওই অত্যাচার করে তাদের সাথে আবার হাসি মুখে কথা বলে চলা এই সবকিছুর কোনোই দাম নাই। শুধুমাত্র ছেলের মা ছেলে পেটে রাখছে, সেজন্য সে একদম আসমানে উঠে গেছে। আর মেয়ের মার কোনো দাম নাই কি? এই মেয়েরা যদি মেয়েদের মাকে কিছু দেয়, এটা যদি জানতে পারে শাশুড়িরা, তাহলে সেখানে তো মানে কি কুরুক্ষেত্র বাজায় দিবে। আর ছেলেরা যদি তার মাকে দেয় তাহলে কোনো সমস্যা নাই। ছেলের মার জন্য সবকিছু ফরজ। ছেলের মা বাড়িতে একা, একা থাকতে পারবে না। ছেলে তাকে রাজকীয়ভাবে রাখবে। কিন্তু মেয়ের মার যে বছরের পর বছর বাড়িতে একা, একা থাকে, তার যে ছেলে নাই সেটার কোনো খেয়াল নাই। যে ওনার মেয়ে আছে ৩-৪ টা বা ওনার মেয়ে আছে ১-২ টা, আ ওনার তো দেখার মতো কেউ নাই। মেয়ের মারা একা জীবনযাপন করতে পারবে। তাদের জীবনে কোনো কষ্ট নাই। তারা একা থাকতে পারে। কিন্তু ছেলের মারা পারে না। তারা ছেলে জন্ম দিছে সেজন্য ছেলের মারা একদম আসমানে উঠে গেছে। তো যারা এ ধরনের কথাবার্তা নিয়ে ভিডিও করেন, যারা এই ধরনের কথাবার্তা নিয়ে আলোচনা করেন, তাদেরকে বলতে চাই যে সন্তান মানুষ করতে ছেলে হোক আর মেয়ে হোক ২ টা ছেলে-মেয়ে মানুষ করতে কষ্ট হয়। আর যখন একটা মেয়ের মা মনে করেন এইভাবে যদি অত্যাচার চলতে থাকে, একজন মেয়ের মা এইসব দেখে যদি তার মেয়েটাকে অন্য ঘরে না পাঠায়, তাহলে ওই ছেলেটা তো বিয়ে করতে পারবে না। তখন ওই ছেলের বংশ কিভাবে উদ্ধার হবে আর ওই ছেলেটা কিভাবে তার জীবনযাপন করবে? সেটা বলেন তো? তো মেয়ের মা আর ছেলের মা এই তফাৎটা আপনারা করবেন না কখনো। কারণ মেয়ের মা, ছেলের মা ২ জনকে যদি সমানভাবে দেখা হয়, তাহলে এই ভেদাভেদটা থাকে না। যতটুকু ছেলেরা তার নিজের মাকে প্রাধান্য দেয়, যতটা সম্মান দেয়, ততটা সম্মান কি শাশুড়িকে দেয়? দেয় না। সবসময় তো দোষ হয় বউদের। বউরা দেখে না, এন্নে করে না, হেন্নে করে না। এই যে উ কত ছেলেরা হাজার, হাজার ছেলেরা আছে শাশুড়িকে দেখলে সালাম একটা দিই চুপ করে যে বসে থাকে আর ভালো-মন্দ কোনো কথা বলে না। কি খাইছে, কি খায় না বা আসেন বসেন। নিজের মা-বাপ আসলে কত আদিক্ষেতা, কত কিছু করে, এটা করে, সেটা করে। কিন্তু মেয়ের মার ক্ষেত্রে কি সেটা করে? করে না। তো মেয়ের মারা আসলে কোনো জায়গায় দাম নাই। সব দাম হচ্ছে ছেলের মাদের। হ্যাঁ? ভালো-মন্দ জিজ্ঞাসা করার দরকার আছে না? নিজের মাকে যেভাবে দেখে, এভাবে কি কয়টা ছেলে তার নিজের শাশুড়িকে এভাবে দেখে একটু আপনারা কমেন্টে জানাইয়েন তো? দেখে না। শুধুমাত্র মেয়েদেরকে বলবে যে শাশুড়িকে মায়ের চোখে দেখো, শাশুড়িকে মায়ের চোখে দেখো। বউরা না শাশুড়িকে ১ম এ মায়ের চোখেই দেখে। শাশুড়িরা সেই জায়গাটা না ঠিকঠাক করে রাখতে পারে না। নষ্ট করে দেয়। আর মা হওয়া না এত সোজা না। শাশুড়িরা যারা আছে তারা মা হতে কত পরিশ্রম করছে। ১ টা হোক, ২ টা হোক, ৩ টা হোক, ৪ টা হোক তারা যে সন্তান মানুষ করছে, কতটা কষ্টের বিনিময়ে তারা মা হইছে। তাই না? এজন্য মানে নিজের সন্তানের জন্য দরদ আছে। আরেক পরিবার থেকে একটা মেয়ে এসে তাকে মা ডাকলে সেটা আসলে এ সে মা হতে তার সেই মেয়েটার মা হতে পারে না। কারণ মা হওয়া আসলে এত সোজা না। মা হওয়া অনেক কষ্টের কাজ। মা হইলে অনেক উদার হইতে হয়। মা হইতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়। শাশুড়িরা কখনো বউদের মা হতে পারে না। বউদের শাশুড়িরা তার ছেলে-মেয়েদেরই মা। বউদের মা কোনদিন হতে পারেও নাই, পারবেও না। বুঝছেন? আর এই যে যারা মেয়ের মাঝে ছোট করে কথা বলেন তাদেরকে বলতেছি যে আপনারা আসলে এই যে মেয়ের মা করে শাশুড়িকে এই ছোট করে রাখেন যে, মেয়ের মাকে ছোট করে রাখেন যে, এই মেয়ের মার টাকা ছাড়া আপনাদের সংসার চলে না। একটা মেয়ে বিয়ে দিতে গেলে খাট দাও, পালঙ্ক দাও, চেন দাও, এইটা দাও, সেইটা দাও। অনেক ছেলে তো এরকমও আছে।
বলে তোমার বাপের বাড়ি থেকে কোরবানিতে গরু আনো, ছাগল আনো, এটা দেয় নাই সেটা দেয় নাই, রোজা ইফতারি দেয় নাই, শাড়ি দেয় নাই, কাপড় দেয় নাই, আর বোন জামাই আইছে বালা করি খাওয়ায় নাই। এইসব নিয়ে তো লেগেও থাকে সারা জায়গায়, অনেক জায়গা লেগে থাকে, অনেক জায়গা। কয়টা মেয়ে মুখ ফুটে বলতে পারে যে এরকম হচ্ছে? বললেই তো তালাক দিয়ে দিবে। মা আছে না, এই যে মা বলবে ইচ্ছা বউ লাগতো না, মেয়ের অভাব আছে নাকি, তারপর তো তালাকের নোটিশ ধরাই দিবে। এই জন্য তো মেয়েরা চুপ করে থাকে। মানে ছেলের মা যত যাই করুক সেগুলো হচ্ছে ফরজ, মেয়ের মার ক্ষেত্রে কোনো কিছু ফরজ না। তো আপনারা এগুলো বন্ধ করেন, সবাইকে সমান চোখে দেখেন। কথাগুলো মনে আমি আমার আমার বলা উচিত, এই জন্য আমি বললাম আমার জায়গা থেকে। ওই যদি সবাই সবার মাকে ভালোভাবে দেখি, আসলে এই ভেদাভেদটা থাকে না, বুঝছেন? শাশুড়িরা যদি বউকে মেয়ের মতো দেখতো, তাহলে বউরা কখনো ডিভোর্স হইতো না। হাজার হাজার মেয়েরা ডিভোর্স হয়ে যাচ্ছে, হাজার হাজার মেয়েরা অশান্তিতে আছে। কি জন্য আছে? শাশুড়িদের কারণে আছে, শাশুড়িদের কুটকাচারির জন্য আছে। প্রকৃতভাবে কোনো হাজবেন্ড খারাপ হয় না। হাজবেন্ড খারাপ চলে কি কারণে? হাজবেন্ড খারাপ চলে তার পারিবারিক এই যে কুটকাচারির জন্য। একটা সময় দেখা যায় যে একটা সময় ছেলে মেয়ে বড় হয়ে গেলে হাজবেন্ড আর এই কুটকাচারিগুলো শুনে না, ঠিক হয়ে যায়। তো এই কুটকাচারিগুলো কয়দিন? আর কুটকাচারি করে কি পাবে? জীবনে কি আছে? কুটকাচারি করে হয়তো ২ বছর, ৪ বছর, ৫ বছর ভালো চলতে পারে, এর থেকে বেশি পারে না। ঠিক আছে? তো আসলে দোষ সবারই আছে, কেউ একদম দুধের দোয়া আমসত্ত্ব না। যেমন মেয়ের মারও দোষ আছে, তেমন ছেলের মারও দোষ আছে, তেমন হাজবেন্ডেরও দোষ আছে, তেমন ওয়াইফেরও দোষ আছে। সবার দোষ আছে, সবার। একদম কেউ প্রকৃতভাবে এই সাধু সন্ন্যাসী না। তো ওই হিসাবে এত মেয়ের মারে দোষাদোষি করার কিছুই নাই যে মেয়ের মার কারণে মেয়ের সংসার নষ্ট হয়ে যায়। মেয়ের মা তো অবশ্যই তার মেয়ের ভালো মন্দ ২ টা দেখবে। যদি ছেলের মা দেখতে পারে, তো মেয়ের মা দেখতে পারবে না? মেয়ের মার অবশ্যই অধিকার আছে তার মেয়ের কোনটাতে ভালো কোনটাতে খারাপ সেটা দেখার জন্য। তো কারোর মনে কষ্ট দিয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মোটামুটি বাসার সব কাজ শেষ করে আমি রেডি হলাম, বোরকা পরলাম। আমি যাবো স্কুলে তাইফাকে আনতে। আর আমার বড় মেয়ে এই যে চলে আসছে, মার কলিজার টুকরা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি সব কাজ করে ফেলছি, আমার কোনো কাজ বাকি নেই, শুধুমাত্র রান্নাটা বাদে। রান্নাটাও করতাম, রান্নার মতো কিছু নাই, কিনে তারপরে রান্না করতে হবে, আসসালামু আলাইকুম। বাজার করে রান্না করতে হবে। আর আমার মেয়ে বলতেছে আমাকে কিছু করতে হবে মম। ও এখন একটা নাম দিবে। বৈশাখী, বৈশাখী, তাকাও তাফসির। তো ঠিক আছে, বাইরে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, আর ভাঙ্গিসুরি নামবে, বৃষ্টি আসলে থাকো, আল্লাহ ভরসা। দরজা খুলো, ছাতা নিয়ে নিচ্ছি। আমি হচ্ছে তাইফাকে স্কুলে নিতে আসছি, তাইফা ছুটি হয়ে গেছে, আর যে বৃষ্টি পড়তেছে আর আকাশে প্রচুর ডাকতেছে। তাসিম একা বাসায়, যে চিন্তা হচ্ছে বলার মতো না। হ্যাঁ, রাফিয়া গেছে, ওর আব্বু আসছিল। ওইটা গাড়ি পাওয়া যাচ্ছে না বৃষ্টির কারণে, কি পরিমাণ বৃষ্টি দেখেন। এখানে তো পানি উড়ে গেছে। স্কুলের ভিতরে সব রাস্তার পানি। এ পানি ফেলাইও না, যাও। রাস্তার পানি সব স্কুলের ভিতরে। তো স্কুল থেকে চলে আসছি, আসতে আসতে আমরা গেমে ভিজে একাকার। তারপরে বাহিরে অনেক পানি উঠে গেছিল, ক্যামেরা অন করতে পারিনি, এত বৃষ্টি আর যা বজ্রপাত দিচ্ছে, আমি ভয়ে শুটই নাই মোবাইল তাইফে গোসল করে ফেলছে। তো আসার সময় কিন্তু আমি অনেক রকম ফল নিয়ে আসছি, সেগুলো পরে দেখাবো, কারণ এখন বাজে 2টা বাজতে 20 মিনিট বাকি। তো রান্না করব, খাবো, তারপরে ফল দেখাবো। এখানে একটা নতুন ফল, এই দেখেন, এটা আমার অনেক পছন্দের একটা এটা নতুন ফল, আমার আন্টিরা আরো এই আগে বছরে খাইছে। নতুন আনছি আর আমার মেয়ে ঘরে ছিল, তাই একটু তোমার জন্য আমি বৃষ্টিতে ভিজতে পারি না। তাই কেমন লাগছে তোমার? আম্মু তো চিন্তায় মরি যাই। হ্যাঁ,
ভালো লাগছে, বাট অনেক বেশি মাঝে মাঝে ভয় করছে। তখন কি করছে, একবার বান্ধে যে হাত ভিজা ছিলাম, আবার যে ধাঁধাজি করে আমি ঘরে চলে আসতেছিলাম। তখন একদম বড় জোরে সোরে একটা, আমি এত ফিলই করি না, কারণ আমি এত মনোযোগ দিয়ে শুনিই নেই। তাই মনোযোগ দিয়ে শুনলে অনেক ভয় পেতাম। আম্মু দোয়া পরে তোর গায়ে দিছিলাম, তোর গায়ে আসছে দোয়াটা? আমি জানি না, কোনো ফু আসছে? জানি না। আমি তো ওখানে বসে বসে দোয়া পরে ফু দিই, আল্লাহ আমার মেয়েটাকে তুমি হেফাজতে রাখো, আল্লাহ আমি কিভাবে আমার মেয়েটা তুমি ভালো রাখো, কিউব সাইজ করো আল্লাহ। সব সময় দোয়া করি, তারপরও দোয়া বেশি করে করছি। তো এখানে হচ্ছে তাসলিম ভাত বসায় দিছে, আর আমি আসার সময় ডিম নিয়ে আসছিলাম, ডিম 4টা নিয়ে নিছি, সিদ্ধ হয়ে গেছে কি? ডিম 4টা নিয়ে নিছি, ডিমগুলো হচ্ছে ভুনা করব। আমার সবচেয়ে পছন্দের খানা। আমি ভাবছিলাম কি তাইফাকে নিয়ে আসার পথে হচ্ছে আমি আনবো, মাছ আনবো, এটা প্ল্যান ছিল না, আমি তোরা বলে গেছি না। কিন্তু হঠাৎ করে যে আকাশ এত কালো হবে, বৃষ্টি হবে, সেটা কে কল্পনা করছে? এখনো বৃষ্টি হবে, এখনো বৃষ্টি হবে, মানে একটু গ্যাপ দিতে, তবে বৃষ্টি থামে না, আবার বৃষ্টি হবে। তো এখন হচ্ছে রান্নার মতো কিছু নাই, নিচ থেকে ডিম নিয়ে আসলাম। তাসলিম এই যে আলু কাটতেছে, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর গতকালকে যে কাঁঠালটা ফেলে দিছিলাম, তার সাথে আরেকটা কাঁঠাল ভাঙছিলাম, মনে আছে? সেই কাঁঠালটা হচ্ছে মোটামুটি খাওয়া যাবে, তবে আচ্ছা না, কাঁঠাল যেরকম হয় কচকচে রসালো, তুমি আর ওগুলো পাবে না, সবকিছু মিলাই কিচ্ছু নাই, জাস্ট কাঁঠালি নামের। না এর গন্ধ আছে, না বাতাস আছে, না গ্রান আছে, না মজা আছে, না কচকচে আছে, না কি যে কি রকম আমি নিজেও জানি না, কি দিয়ে বানাইছে আল্লাহ জানে। ঠিক আছে, তো আগে কথা কম, আগে হচ্ছে আমি রান্নাটা বসাই দিই। পেট ঠান্ডা দুনিয়া ঠান্ডা নাকি তাসলিম? আমার আবার খেয়ে প্রাইভেটে যেতে হবে না? তাসলিমের আবার বিকেলে প্রাইভেট আছে। আর বৃষ্টি পড়লে একটা অভ্যাস, একটা অভ্যাস বলি, একটা সমস্যা, সেটা হচ্ছে গাড়ি পাওয়া যায় না। কেন গাড়ি নেই? গাড়ি আজকে সব পরে দিক দিয়ে আমি যাব। গাড়ি আছে বেবি, গাড়ি আছে, বাট মানে কম পাওয়া যায়, দাম বেশি, মানে যাইতে চায় না, সবচেয়ে মূল কথা আসতে চায় না। আমরা একদম মেন টাউনের উপর, আমাদের সাথে এগুলো করলে হয় বলেন তো? আমার কলিজার কিছু বোনেরা আমাকে 3-4 দিন ধরে বলতেছে, আপু তেল কম খাও, তেল কম খাও। আর আমিও তো আম্মুরে বলি, আম্মু শুনে না। আমি আসলে আছে না, তেল অনেক বেশি খাই না, আবার একদম কমও খেতে পারি না। আজকে আমার আম্মু মজার দিকটা বেশি দেখে। হ্যাঁ, আমি একটু মজার দিকটা বেশি দেখি, আর সরিষার তেল খাই। সরিষার তেলও ক্ষতি, আমার কলিজার বোনেরা বলবেন, কারণ তেল সকল ধরনের তেলে ক্ষতি। তাই? আমি আগে জানতাম না, এখন জানি। তাই? আমার মেয়ে জানে, আমি জানি না। তুমি যে সানফ্লাওয়ার অয়েল খাও সেটাতেও ক্ষতি। আমি কিন্তু আগে সানফ্লাওয়ার অয়েল খেতাম, তো জানি তো, যদি সেটা খাও সেটাতেও ক্ষতি। কথা হচ্ছে পাম অয়েল, সয়াবিন তেলের মতো এত ক্ষতি না, কিন্তু ক্ষতি। পাম খেলে আমি এখন খাবো, একটু পরে আমাকে হাসপাতালে ভর্তি করতে হবে, এত সমস্যা। তুমি কেন? এটা অনেকে আছে না খায়, তাদের কথা বলছি আমি না আসার সময় জাম নিয়ে আসছি, আজকে জাম মাখাবো আমার মেয়ের। আচ্ছা, আমি গোসল করে বের হই, তারপর জাম মাখাবো। তুমি গোসল করো না মা? না, এই ঠাডা দিলিকে আমি ওয়াশরুমে ঢুকবো, পরে খালি জামের কেজি 200 টাকা। ও মারে মা, এর কি আরে আমরা জাম বেচেন না স্বর্ণ বেচেন? হ্যাঁ, এই যে দাম সান কিনলে, তারপরে চিল্লাই টিল্লে, তারপরে করছি, আধা কেজি 80 টাকা নিচ্ছে। আমি একবার শুধু ভাবতেছি গোসলে ঢুকে, আরেকবার বলি না, যদি ঠাডা দিক জোরে পরে আমি বের হই, কোথাও যাইতে পারবো না। তাই? তুই যে ভালো আছিস, সুস্থ আছিস, এইটাই আল্লাহ দরবারে আমার শুকরিয়া। তারপরে ডেউয়া নিয়ে আসছি, ডেউয়ের দাম কম আছে, ডেউয়া কিন্তু অনেক উপকারী একটা ফল। তারপরে আনারস আনছি, আম আনছি। আম কোনটা আনছি জানো? ওই রূপালি আম, রূপালি আনছি 120 করে। আম রূপালি দোকানদারে কাটি দিছে, ওই আফা খাইছান, পরে টাকা দিয়েন। আর দোকানদার পরিচিত আছে আমাদের গ্রামের, বুঝছেন নি? তো তেল গরম হয়ে গেছে, আদা রসুন বের করছো মা? আবার এই লিচুর দাম করছিলাম, লিচু বোম্বে লিচু 420 টাকা। তো ভাবলাম আনতে চাইছিলাম, ভাবলাম ঘরে কাঁঠাল আছে,
2 কেজি আম আনছি, 1 কেজি ডেউয়া আনছি, আধা কেজি ইয়ে আনছি, কি জানি কয় জাম আনছি। তো এবারে বড্ডা চাই আনারস গিয়ে আনছি, এত ফল কনে খাইবো, আরেকদিন পরে নিব। মানে আর বেশি লিচু খাইতে ইচ্ছা করছিল, তো পরে দিন ভাবছি যে লিচুর থেকে তো বেশি উপকার এই ফলগুলোতে, ডেগুয়া, তারপরে ওই আনারস, তারপরে জাম, ওই জন্য এগুলা নিয়ে আসছি। আর এই ফলগুলো বেশি দিন থাকে না, তো এই জন্য কি তাড়াহুড়া করি। আর কলজার বইনেরা কারা কারা এখনো লাইক দেন না, একটা লাইক দিয়ে দেন। আর কলজার বইনেরা, ডিমগুলাকে নিয়ে নিলাম, তেল গরম হয়েছে, বিসমিল্লাহ। এগুলো দিয়ে এই সামিক সিস্টেম, এগুলো দিয়ে নাড়াচাড়া করতে সুবিধা। করো, জামাটা আমার ছোট হয়ে গেছে, এটা পড়বে তাসনি, পড়ো, সমস্যা নেই। ডিমগুলো হয়ে গেছে, একদম ঘুটঘুটে অন্ধকার। আজকে গলার নেকলেসটা পরবো। আপনারা সবাই কমেন্ট করতেছেন আপু এটা পরেন, এটা পরেন, মনে ছিল না। আজকে একদম পরবই পরবো ইনশাল্লাহ। রান্নাটা শেষ করি, ডিমটা ভেজে নিলাম, এখন হচ্ছে আমি আলুটা ভাজবো। আপনারা আমাকে বলছেন আপু ঝোল ঝোল তরকারি খাবেন, মাখা মাখা খাবেন না। কি করব বলেন, মাখা মাখা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। এখন আর ঝোল ঝোল তেমন একটা ভালো লাগে না। তো দেখা যাক, ট্রাই করব ঝোল ঝোল খাওয়ার জন্য। আলু দিয়ে ডিম দিয়ে কষিয়ে নিলাম, আদা বাটা রসুন বাটা দিয়ে। আর ওই যে এখানে যে মশলাগুলি আছে, ধনিয়া, জিরা, মরিচ, হলুদ, লবণ সবকিছু দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে দিই, কারণ কষানো হয়ে গেছে। আর আপনাদের কথা মতো ঝোলের পানি বেশি দিলাম, ঝোল ঝোল খাবো। ওকে, কারেন্ট চলে যাবে সম্ভবত, আইপিএস চলতেছে না কারেন্ট চলতেছে তাও জানি না। এটা এখানে রান্না হোক। আর ভাতের কি অবস্থা, ভাতের ফ্যান চালাতে হবে, হয়ে গেছে। তো আমি কি কি আনছি দেখেন, এখানে ডিম চারটা রান্না করছি, আর চারটা রান্না করছি, আর চারটা আছে। আর এই যে ডেউয়া, একদম ভালো, জাস্ট ওই বৃষ্টির পানি লাগছে। আর আম নিয়ে আসছি 2 কেজি। এগুলো হচ্ছে কি আম জানো, রূপালি আম, রূপালি 120 করে নিছে। আর এটা হচ্ছে জাম, এখানে জাম আরো আছে, ডালো। আমার মেয়ে গোসল করে আসছে, তাসলিমের জন্য দেশি ফলের বন্যা বসাই দিছি, খাবি আর রক্ত বানাবি, ঠিক আছে, জানি সব রক্ত ঘাটতি পূরণ হয়ে যায়। এই দেখেন এখানে কতগুলা জাম। তারপর এখানে আনারস নিয়ে আসছি, আমার মেয়ে খাবে, শুধু খাবে, আমার টাকার দরকার নাই, আমার মেয়েরা সুস্থ থাকার দরকার। কিন্তু আমি এখন খাবো ভাত, কিন্তু আম দেখে আমি লোক সামলাতে পারছি না। আম, আমি একটা আম খাই। ফলগুলো ধুয়ে, হ্যাঁ ফলগুলো ধুয়ে রাখি, ধুইলে হবে কি তারা সুন্দর করে খেতে পারবে যখন খুশি তখন। আর মেডিসিন তো অবশ্যই দেয়, যতই দেশি ফল হোক। জাম এরকম শক্ত থাকে কিভাবে মেডিসিন না দিলে? এগুন কাঁচা, এগুন হারিয়েছে রে মনা, এগুন কি আমরা আগে জাম খাইছি, জাম গুড়ি ডাইলে গেছে। জাম নিচে ফোড়ার লাগে লাগে ঘুরে গেছে, এগুলো ইচ্ছে গুড়া কিনলে। আমি না জাম ধরার আগে ভাঙি গেছে, কিন্তু এই জামগুলা আম্মু ঝাঁকায় ঝাঁকায় ধরছে, কিছু হচ্ছে না। এটাই তো কথা। কে কে জাম খাবেন চলিয়ে গিয়েন, দাওয়াত আইয়ে সবাই। জামের দাওয়াত, তাও আমার হাতের বানানি। তাসলিম বানাবে, তাসলিমের হাতে বানানি, মাশাআল্লাহ যে মজা। ঠিক আছে, আমার আমটা দেবো। তাসলিম আবার এখন আম খাবে। আমার বলবো আর আমি হ্যাপি। ইয়েস। জামটা ধুইলাম, জামের একটা ছবি নে।
আম এখানে থাক। এখন ধুবো হচ্ছে আমি আমগুলো ধুয়ে নি। কেন জানি না। চিলি খাই ফেল। আমি গিয়ে কাটতে পারে না। এরে বুড়ি, আম কাটতে পারিস না? বুড়ি, তোর মুখের থেকে কালি কেন? কি চুরি করে খাইছিস বল? তাই মাইক্রোফোনটা তো অন আছে, লাগাইলে তো হয়। বাসি বাসি ফাঁক না গুনাইছি। এই আমটা কাঁচাটা টক, পাকনাটা মিষ্টি। ক্যামেরা না আমার আগে জিজ্ঞেস করা। আমি হইছে হাগলা বুঝছেন, মাছ আনলে থুয়াই ফেলি, ফুই জানি ফল আনলে থুয়াই ফেলি, মানে যেটা আনতে থাকি ওইটা আনতে থাকি। কারণ আমি এক বাজারে ঢুকলে ওইখান থেকে ভালো ভালো জিনিস বাঁচিয়ে আনি, ওই বাজারে আর দুই এক সপ্তাহে ঢুকি না। এবার এগুলো সব সমস্যা নেই, যা আছে সব একদিনে খাওয়ার মতো না, কাঁচা আছে কিছু। না, এগুলো 2-3 দিনে বসেই খাইবে। এখানে অনেক টাকার ফল। এটাও ধুয়ে দিলাম, আরো বাকি আছে। ওরে আল্লাহ, কি? ও আচ্ছা, ডেগুটা খাওয়ার সময় ধুই, এটা এবার মেলা না, এটা এভাবে ধুইও না, পচি যাবে। হ্যাঁ, ডেগুয়ে পানি লাগলে নষ্ট হয়ে যায়। মোটামুটি সব কাজ শেষ, তরকারি রান্না শেষ, খাবার টেবিলে নিয়ে আসতেছে, খাবো। আহার এই যে পরে নিলাম, আপনারা সবাই কমেন্ট করতেছিলেন আপু নেকলেস পরো, নেকলেস পরো, তোমাকে সুন্দর লাগতেছে না। আংটিও পরে নিছি। খুশি, হ্যাপি? কমেন্ট করেন কে কে হ্যাপি। আর এই যে আমার মেয়ে কাঁঠাল ভেঙে দিছিল খাওয়ার জন্য, খেতে পারি নাই, ভালো লাগে না কাঁঠাল, মজা না। তার থেকে বড় আমরা ড্রাম খাই। আজকে আমার রাখিস খুবই না, লালটা শুয়ে আসছে লালের জন্য। এই হাতে কালি কেন? স্কুলে লেখাপড়া করছি না। স্কুলে লেখাপড়া করলে কি এভাবে কালি লাগে? এভাবে কালি লাগে? জানেন হ্যাঁ, এটা কি ধরনের কালি লাগানো? আমি তো মানে পরীক্ষা দিলে এরকম লাগে না, ওর যে পরিমাণ হাতে। বেবি, এভাবে কালি কিভাবে লাগছে সত্য কথা বলো। আমি জানি না। ভালো করে ধো। তরকারি হয়ে গেছে? ওরে আমি মোবাইল খুঁজি, মোবাইল দিয়ে স্টিলের বড় বাটিটা আছে না, আব্বু প্লিজ। বেস্ট বাই থেকে কিনেছিলাম, ওইটা তরকারি আমি এমনিতে ভিডিও কল লাই। ও সরি, আমি আজকে কি খাবো? ডিম আলু ঝোল করছি মা। তোমার তো ফেভারিট খাবার কি? তরকারিটা হয়ে গেছে, কালার যা আসছে না সেই লেভেলের। যতই কালার আসুক না কেন, এটা যদি ডায়মন্ড দিয়ে বানানো হয় তাও আমি খাই। আব্বু এটা আমার ফেভারিট তরকারি। তুমি কেন খাও না বেবি? কারণ ডিম আমারও পছন্দের জিনিস, অনেকে ডিম অনেক বেশি পছন্দ। আমার কাছে ভালো লাগে। ক্যামেরার ভিতর সাদা সাদা হয়ে এসে গেছে কেন? ওই লাইট বেশি যে। তরকারিটা কিন্তু এরকম হয়নি, অনেক সুন্দর হয়েছে। ওটা কাঁচাই কুচাই নিয়ে যায়। আমার আমরা আর কিছু নাই, তাও কাছাচ্ছে। কাঁচাবো মানে পাতিল ভাঙ্গি যতটুকু থাকে দূরে নিব। পাতিল কিনতে এর থেকে আরো 3 গুণ টাকা লাগবে। খুব সুন্দর একটা গান আসছে। নে থাম্বনেল নে। পাপা আমি ধরতেছি, তুই নে। আম্মু আমাকে কাজ শিখায়, বুঝছেন, বাট আমি সে কাজে একটু আগ্রহী নই, আর আমি পারিও না। প্রচুর ক্ষুধা লাগছে, ডানে বাই তাকানোর সময় নাই, খেতে হবে। সোজা এখানে ডানে বাই তাকাবি না। যার যা লাগবে নিয়ে খাবে। ডানে বাই তাকাবি না। তরকারি 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 ওই তরকারি কি দিবে দুষ্টামি করে করে। দিবে। আচ্ছা তাসনিম,
যখন বজ্রপাত হচ্ছিল তখন তাইফা তোকে জিজ্ঞাসা করে যে ভাই তোমার কেমন লাগে, আমি হাসবো না কাঁদবো, আমি বলতে পারো ভাই আমার না খুব ভয় করতেছে, বজ্রপাত হচ্ছে। আমি বলছি কাঁদিও না আমার জন্য, বল না না তোমার জন্য কেন করবো, আমি এখানে আমার জন্য ভয় হয়। হ্যাঁ বিসমিল্লাহ। ভাই আপনারও আমি যখন ডিম আর আলু রান্না করি ঠিক এইভাবে আমার মনে হয় কি হোটেলের খাবার। হোটেলে এরকম ডিম আর আলু ঝোল 40 টাকা না? ক্ষুধা লাগলে ফল খাবা, ঠিক আছে? ক্ষুধা লাগলে কি খাবা? ফল খাবা। কোনো চা বিস্কুট কোনো কিছু খুঁজবা না। ভাত খেয়ে ওষুধের ডিব্বা নিয়ে বসলাম। আর বৈশাখী, এই সান বৈশাখী, বৈশাখী আমার পানির উপর উঠছে কি না? আমি এই ক্যালসিয়ামটা খাচ্ছি আর এই গ্যাসের বড়িটা খাচ্ছি। আমার বোনেরা জিজ্ঞাসা করে এই জন্য দেখাই দিলাম। খাবি? ওই তোমার ওই গ্যাস্ট্রিকের সিরাপ খাবি? ওষুধ খাবি? ভিটামিন ক্যালসিয়াম খাবি? বৈশাখীকে খাওয়াবো, খাবি? সন্ধ্যাবেলায় তাইফাকে ঝুটি করে দিলাম বেনুনি বিননি, আর খাবে হচ্ছে পাকা পাকা আম। কি খেয়ে রিভিউ দিবে কেমন, খাও। আমি যখন প্রাইভেট থেকে যাই তুমি ভিডিও করতে পারো না, তাই আমি মিষ্টি। দেখবো আমি গেলে তোমরা কি করো। বেশি মিষ্টি খাও। আমরা একটা খাওয়াতে না না না, আমি এখন খাবো না। আমি ওই ইয়ে খাইছি যে আমার পেট ভরা। ও আমি খাচ্ছি চা খাইছি, ডেগুয়া খাইছি। ডেগুয়া এখন চিনির মতো মিডিয়া হয়েছে। আমও মিষ্টি কি কি রে যে না বৈশাখী। সন্ধ্যার নাস্তা করে ফেলছি, এখন মনে পড়ছে শুট নেই নাই। এর 2 বাটি জাম খাইছি। জাম গুনে এত মজা রে বাবু রে বাবু। কাম দিও না। সান বৈশাখী চলিয়েছে খাইবার লাই। বৈশাখী রে জাম খাইবি নি রে? বৈশাখী জাম খায় না, কষ যে। গাইস বৈশাখী রেড কালার কি পছন্দ, আমি রেড কালার পায়জামা ড্রেস পরছি, ও আমার গায়ে বৈশাখী খালি তাইফার গায়ে উঠে ওই। রেড আর তাইফা এই পর্যন্ত আম মাশাল্লাহ করি 4-5টা খাইছে, এখন জাম খাচ্ছে। আর তাসিম কি খাচ্ছ বেবি দেখাও। ওমা কি ডেউয়া ডেউয়া যে মিষ্টি, ইয়ে সাই কাছে আন। প্লিজ মিষ্টি ডেউয়া ইয়ে যে মিষ্টি বুঝে নেয় গিয়ে খাইছি ব্যালকনিতে বসি বসি। বাইরে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি দেখি ডেউয়া খাইছি। আর শুট নেই নেই, আপন মনে খাওয়া যাকে বলে সেই খাওয়া খাইছি। আর মেয়েকে দিছি এটা খাইতে। খাইয়ে আসলাম রাতের 11টা বাজে। আমার বড় মেয়ে দেখেন কাঁঠামুড়ি দিয়ে ঘুমোচ্ছে, ছোট মেয়ে ঘুমোচ্ছে। আর আমি এই ভিডিও এডিট করা শেষ করলাম, ঘুমিয়ে যাব। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। লাইট বন্ধ। ওই যে বৈশাখী ঘুমায়।